আমার আঁচল ধরে টানাটানি করতে আমি আমি তখন বসে যেতাম রে খোকা। তোর খিদে পেয়েছে? নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে পেয়েছি যাত্রা জগতের জীবন্ত কিংবদন্তি রুমা দাশগুপ্তা মহাশয়াকে। নতুন করে তার পরিচয় করানোর দরকার নেই, আমরা সরাসরি চলে যাব দিদির সঙ্গে আলাপচারিতায়। তো আজকে অনেক দিন পর, অনেক দিনের অপেক্ষার পর আপনার সঙ্গে আলাপচারিতার সুযোগ আজকে হয়েছে। তো প্রথমে আমরা শুরু করব আপনার জন্ম এবং বেড়ে ওঠাটা যদি বলেন। 1955 সাল 8 সেপ্টেম্বর, বৃহস্পতিবার, 10:20 রাত, মাদারীপুর, ফরিদপুর ডিস্ট্রিক্ট তখন ছিল, এখন মাদারীপুর ডিস্ট্রিক্ট হয়ে গেছে, তখন সাব ডিভিশন ছিল। ফরিদপুর ডিস্ট্রিক্টে, বাংলাদেশ আমার জন্ম। মাদারীপুরে কিন্তু বীণা দাশগুপ্তারও বাবার বাড়ি। তো মানে আপনার বাংলাদেশে জন্ম? 68-এ আমি চলে আসি ইন্ডিয়ায়। আচ্ছা, তার মানে পার্টিশনের পর অনেক দিন আপনার ফ্যামিলি ওখানে মানে ছিল আর কি? না, সবাই এখানে। আমি ছোটদা, বাবা মা। আমার বাবা লয়ার। আচ্ছা, আমার বাবা লয়ার, ওখানে ছিলাম। তারপরে 68-এ চলে আসি আমরা। তখন কত বয়স তোমার? তখন টেস্ট দিয়েছি আমি। আচ্ছা, টেস্ট দিয়ে আমি চলে এসেছি। আচ্ছা, তারপর পাসপোর্ট করে, কিন্তু মানে এমনি নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে মানে মাধ্যমিক পরীক্ষা আপনার এখানে? সব এখানে। তারপরে আর মানে পড়াশোনা আর এগোতে পারিনি। মানে ওই এগোতে পারিনি পড়াশোনা, মানে টাকার জন্য নয়। আমার দুই দাদা আইপিএস অফিসার, এক দাদা ডাক্তার, সেটা নিশ্চয়ই লিখেছে, সব লিখেছে। মানে ফ্যামিলিগত না, তখন এত সুন্দরী দেখতে ছিলাম, সত্যি কথা বলতে। একদমই তাই। মানে ছোট দিকে দেখতে আসতো, সম্বন্ধ করতে দেখতে আসতো, আমার উপরে মারা গেছে, দেখতে আসতো, কিন্তু আমাকে পছন্দ করতো, যার জন্য খুব মুশকিল হতো। তখন মা আমাকে আসতে দিত না। মা বলতো, যখন আসবে তুই একদম আসবি না, বাইরে থাকবি। মানে ঘরে বন্ধ করে রাখার মতো অবস্থা। বন্ধ করতো না, তুই আসবি না, এটা চলে গেলে তুই আসবি। যাই করতে করতে হঠাৎ একটা ভালো সম্বন্ধ এলো, তা বিয়ে করার কথা বললো, যে না বিয়ে হবে। আমি বলছি, বিয়ে আমি করতে পারবো না, অসম্ভব। আমি অদ্ভুত ব্যাপার, তুমি জানো না, ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আমার একটা কি টান, কিন্তু কেউ না কি। মানে এটা বাচ্চা বয়স থেকেই আপনার মধ্যে? তুমি বলো, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন আমি সৈয়দ মুস্তাফা সিরাজের ইমাম একটা বই আছে, সেই বই মায়ের ঠাকুমার কাপড় দিয়ে, শাড়ি দিয়ে, বাবা তো লয়ার, বাবার বৈঠকখানায় যেখানে মক্কেলদের দেখেন, সেখানে একটা চৌকি, বড় বড় চৌকি থাকতো, সেই চৌকিতে স্টেজ বানিয়েছি। ক্লাস 4-5-এ পড়ি, ভাবো তুমি, ক্লাস 4-5-এ পড়ি, ভাবতে পারছো? আমি না, মানে এখনও চিন্তা করলে না আমার না, মানে কীরকম একটা লাগে, যেটা কী করে সম্ভব, এটা কি সম্ভব হতে পারে, কি করে সম্ভব? মানে আপনি স্টেজ বানিয়ে গল্পটা এনাক্ট করতে নিজে সবাইকে? আমি সবাইকে দেখাতাম, মানে কাপড় দিয়ে এটা স্টেজ তৈরি করতাম, তৈরি করে আমার পাড়ার যেসব মেয়েরা বন্ধুরা থাকতো, ছোটো ছোটো মুসলিম, সব হিন্দু আছে 2-1 জন, ওদের নিয়ে আমি স্টেজ করতাম। তুমি ভাবো, মানে নেতৃত্ব দানটা আপনার ছোটবেলা থেকে? অদ্ভুত ব্যাপার। তারপর প্রাইজ করতাম কিভাবে, দেখো, মার কাছ থেকে টাকা নিতাম, মা যদি না দিত চুরি করতাম। মানে মা যেখানে টাকা রাখতো জানতাম আমি, ধরো যে মা ঘুরছি, আলমারির একটা তলা আছে, সেখানে আমার টাকা থাকতো, ওখান থেকে টাকাটা তুলে দিতাম, তুলে নিয়ে সব কাপ ডিশ কিনতাম। তারপরে যে প্রাইজ হতো, ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজ কিনে যারা হতো তাদের দিতাম, খেলাধুলো করাতাম, এইসব করতাম আমি। তো এই আপনার বাংলাদেশের এই টেস্ট পরীক্ষা দেওয়া এবং ভারতে চলে আসা, পশ্চিমবঙ্গে তারপরে আপনার বাস, তো এই সময়ের মধ্যে কোন নাটকে অভিনয় করেছেন স্কুলে, ওইখানে সেরকম কিছু মনে পড়ে? যে না, ওখানে কিছু করা হয়নি। ওখানে মানে অভিনয়ের পোশাকি সূচনাটা আপনার এই পারে এসে হয়েছে? ওই ইমাম করেছি ওখানে, ওটা তো একটা মানে খেলার ছলে। তারপর এখানে চলে এলাম, এসে বলাই করলাম জলপাইগুড়িতে, আমার ডাক্তার দাদা, ওখানে উঠলাম, ওখানে গিয়ে বলাই করলাম। তখন টেস্ট দেওয়া হয়ে গেছে, কিন্তু বলাই করলাম এই পাড়ার ছেলে মেয়েদের নিয়ে। যেখানে যাই সেখানে কিন্তু আমার সব আপন হয়ে যায়, যে পাড়াতে যাই, মানে একটা টিম মেকার আপনি সব। ওখানে গিয়ে বলাই করলাম। তারপরে কলকাতায় এলাম, জলপাইগুড়ি থেকে কলকাতায় এলাম, রইলাম, করতে 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 পুজোর সময় আমাদের পাড়াতে নাটক হয়,
নাটক হয়, সে এটা সন্ন্যাসী। কোথায়, মানে কলকাতায় কোথায় আপনাদের? প্রিন্স আনোয়ার রোড। এইখানেই, মানে এখানে মানে আমাদের উল্টো দিকে পাড়া আর কি। আচ্ছা, মানে ওইখানেই আপনার এখানে এসে হ্যাঁ থাকা? হ্যাঁ, আমার শেষদা থাকতেন ওখানে, আচ্ছা জিপিওর হেডমাস্টার। আচ্ছা। উনি ওই পাড়াতে, আমাদের পাড়ার মধ্যে দুর্গাপূজায় হতো, নাটক হতো। কি নাটক হবে, কি নাটক হবে, হারুদা বলে একজন ডিরেক্টর ছিলেন, তিনি এই বরুণ দাশগুপ্তর গ্রুপে অভিনয় করতেন। আচ্ছা। এবার তিনি ডিরেকশন দিচ্ছেন সন্ন্যাসী তরবারি, সন্ন্যাসীর তরবারি, আমি নিয়তি। আচ্ছা, মানে তপন থিয়েটারে আমরা শো করছি। মানে হুলুস্থুলু কাণ্ড আমাকে নিয়ে, ওইটুকু বাচ্চা মেয়ে আমি কী করে অভিনয় করেছি আমি জানি না। মানে অসাধারণ প্রশংসা, মানে প্রশংসা 6 লাভ। তারপরে হারুদা আমাকে বললে, তুই কি নাটক করবি? হ্যাঁ করবো, নাটক করবো। কোথায় করবো? বরুণ দাশগুপ্ত বলে একজন ভদ্রলোক, মানে উনি বরুণ দাশগুপ্তের লিঙ্কটা মানে আপনার কাছে নিয়ে আসলেন। বরুণ দাশগুপ্ত আছেন গ্রুপ থিয়েটার চতুরঙ্গ, সেইখানে তুই অভিনয় কর, অনেক নাম করবি। এই 60-এর দশকের শেষে চতুরঙ্গ কলকাতা থিয়েটার হাউসে একটা বিশাল নাম, তোমরা ভালো করে কোঞ্চি, ডাউন ট্রেন সব হয়ে গেছে, মানে সাংঘাতিক। বাবু, হ্যাঁ, সাংঘাতিক অবস্থা তখন। তখন গেলাম আমি, গিয়ে উনি না আমাকে ঠিক পছন্দ করলেন না, বরুণ দাশগুপ্ত। হ্যাঁ, মানে আমি এত সুন্দরী দেখতে, তা সত্ত্বেও কিন্তু পছন্দ করলেন না। উনি ভাবলেন যে আমি বোধহয় শখে এসেছি, সিরিয়াস নয়। না, হয় না সুন্দরী মেয়েরা শখে অভিনয় করতে এসছে। তখন উনি আমাকে বললেন, পরীক্ষা করার জন্য 82 বছরের একটা দাইমার রোল দিলেন, বদন চাঁদের বজ্জাতি, সুপার ডুপার হিট, তুমি জানো ভালো করে, সুপার ডুপার হিট। বদন চাঁদের বজ্জাতিতে 82 বছরের এক দাইমা। কার দাইমা? ছন্দা চ্যাটার্জি, সঞ্চিতা মুখার্জির দাইমা, লেজেন্ড তারা। ছন্দা চ্যাটার্জি বুঝতেই পারছো, তার দাইমা, ওইটুকু পুচকি একটা মেয়ে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, হ্যাঁ আমি করবো। আপনার প্রথম চ্যালেঞ্জিং চরিত্র আপনার এইটা। আমি একদম, উনি মানে বিশ্বাস করতে পারছিলেন না, কিছুতেই না। উনি বললো, হারু কেন নিয়ে এসছিস, সে থাকবে না, এই 1 মাস থাকবে, দেখবে সব উল্টো পাল্টো হয়ে যাবে, চলে যাবে। দেখুন না দাদা, আমি তো নিজে চোখে দেখেছি, আমার ডিরেকশনে কাজ করেছে সন্ন্যাসী তরবারি, আপনি দেখুন না, যদি না হয় চলে যাবে। আর মেয়ের তখন সাংঘাতিক অভাব, গ্রুপ থিয়েটারের মেয়েদের তখন সাংঘাতিক অভাব। ঠিক আছে, করছে। তারপর রিহার্সাল করছি, উনি একবার দেখিয়েছেন আমাকে যে কোমরটা ভেঙে ধরে করে আমি করলাম, উনি তাকিয়ে রইলেন। একবার দেখিয়েছেন আমাকে, উনি একদম হা করে তাকিয়ে রইলেন, তাকিয়ে আমার পিঠের মধ্যে জোরে একটা চড় মারলেন, চড় মারলেন। তার মানে অ্যাপ্রিশিয়েট হলো এতক্ষণে, এইটাই বরুণ দাশগুপ্তের সার্টিফিকেটটা পাওয়া গেল। এটাই আমি চাই। আমি মেকআপ করতে জানতাম না, তখন উনি আমাকে মেকআপ করিয়ে দিলেন। দাঁতে কালো লাগানো, দাঁত নেই আর কি, মেকআপ সব উনি করে, শেড ফেডগুলো সমস্ত কিছু করে সব উনি করে দিতেন। রঙ্গনাথে হয়েছিল। আচ্ছা, খুব প্রশংসা পেয়েছি। মানে কেন পেয়েছি, অতটুকুর একটা বাচ্চা মেয়ে। এটা কত সাল হবে তাও? 70-71 ওরকম? ওরকম না হলেও অন্তত 72, 71 বা 72 তো হবেই, ওরকম হবে। এই হয়ে যাওয়ার পর তখন উনি আমাকে, ওরা সবাই মিলে ইয়েতে নিয়ে যাবে, বম্বেতে। বম্বেতে অফার এলো, ওই বাংলা সাহিত্য যেটা নেয় না, সংস্কৃতি, বম্বেতে গেল। বম্বেতে তখন ছন্দাদি যেতে পারলো না, ছন্দাদি তখন বারবধূ করছেন, কেতুকিদি চলে গেলেন, তখন ছন্দাদি বারবধূ করছেন, তখন উনি যেতে পারলেন না কিছুতেই। তখন আমার মানে মানে এখনো ভাবলে কেমন লাগে, ছন্দাদি রোলটা আমি করলাম। এইটা একটা আপনার কত বড় উত্তরণ, ছন্দা চ্যাটার্জির অ্যাবসেন্সে। ছন্দাদি রোলটা আমি করলাম, হিরোইনটা আমি করলাম, আর আমার যে রোলটা সেটা অন্য একটা মেয়ে করলো। সাংঘাতিক প্রশংসা। চতুরঙ্গে আপনার স্থায়ী, একদম স্থায়ী হয়ে গেল। তারপর ওখানে এলাম, এসে আসার পরে হঠাৎ এবার এরম
আশা করি এটা কিন্তু একটু বড় গল্প, শুনতে হবে তোমাকে। এটা গৌরাঙ্গধর সব লিখেছে, তার সত্ত্বেও তোমার এখানে জানা দরকার। এবার আসার পরে না ওই 2-3 দিন আমাদের গ্রুপটা বন্ধ ছিল, মানে রিহার্সাল হচ্ছিল না। এটা কি বোম্বে থেকে ফেরার পর তখন আমি ভাবলাম কী হলো, বরুণদা তো এরকম করেন না কোনো দিন, রিহার্সাল কামাই তো কোনো দিন আজ অব্দি হয়নি। দেখি তাহলে আমি গেলাম গিয়ে পরে তখন বললো যে কি হলো ব্যাপারটা, তখন আমাকে বললো যে আমি নক করলাম, বললো ওনার বাড়িতে, হ্যাঁ ওনার বাড়িতে, বাবুরাম ঘোষ রোড, মানে টেকনিশিয়ান স্টুডিও ঠিক উল্টো দিকে। আচ্ছা। তা গেলাম, গিয়ে বললাম বরুণদা ডাকলাম, দেখলাম ভগীরথ বেরিয়ে এলো, মানে ওনার কাজের লোক। আচ্ছা। বেরিয়ে বললো বাবুর খুব জ্বর, বাবু রিহার্সাল করতে পারবে না। তা আমি না ঢুকে গেলাম, ঢুকে আমি বললাম কী হয়েছে বরুণদা আপনার? দেখছি পা দিয়ে পুজ আর রক্ত পড়ছে, দুটো পা দিয়ে। এক্সিমা ছিল পায়ে, এক্সিমা ছিল। ওই যে নোনা জল লেগেছে, বোম্বেতে গেছে, সমুদ্রে নোনা জল লেগেছে, মানে বিষাক্ত হয়ে গেছে। ওটা কাউকে বলেনি, শো অবধি কাউকে বলেনি। ওষুধ দিয়ে চাপা দিয়ে রেখেছে। এখানে আসার পরে মানে বিরাট কিছু হয়ে গেল, গায়ে হাত দিলাম, মানে অসম্ভব জ্বর, মানে পুড়ে যাচ্ছে আর কি। তারপরে আমি আমাদের একটা চায়ের দোকান ছিল, ওখানে গেলাম, দেখলাম সব ইয়েরা বসে আছে, গ্রুপ থিয়েটারের সব ছেলেরা বসে আছে। আমি গিয়ে বললাম কেবুদা, শৈলদা, এরকম বরুণদার এরকম অবস্থা খারাপ, তোমরা জানো? বললো সব জানি, হেমন্ত ডাক্তার আছে, হেমন্ত ডাক্তারকে নিয়ে যা, হোমিওপ্যাথিক, ওনাকে নিয়ে যা, ঠিক হয়ে যাবে। হেমন্ত ডাক্তারকে উনি দেখান। তো হেমন্ত ডাক্তারকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে উনি সব বললেন, গরম জলে সব কিছু পরিষ্কার করে দিলেন, সব কিছু বললেন। বললো যে কোনো নোনা জল কোনো লাগানো যাবে না, আর কলকাতায় তো নোনা জলের কোনো প্রশ্নই নেই। এই জ্বরের ওষুধ দিলেন, কিন্তু এটা বাড়বে, কিন্তু এই ওষুধটা দিলাম বাড়বে, তারপরে আস্তে আস্তে কমবে। তারপরে আমি সব করে দিয়ে বেরিয়ে গেলাম, বাড়িতে বেরিয়ে গেলাম। সারা রাত ভাবলাম যে লোকটা আমাদের জন্য এত কিছু করে, আর আমরা লোকটার জন্য একটু ভাবছি না কেন? লোকটা তো আমাকে তৈরি করেছে, লোকটা একদম করে তৈরি করেছে, আমাকে যেটা সেটা ওনারই তৈরি করা, এবং সবাইকে তৈরি করছে, আমি নিজে চোখে দেখছি। সেখানে লোকটার সঙ্গে কিছু করছে না। সারা রাত ভেবেছি, বিশ্বাস করো, ভোরবেলা প্রায় 6টা বাজে ওনার বাড়ি গেছি। দরজা ভেজানো, মানে ওই কাজের লোককে নিয়ে উনি থাকতেন, কাজের লোককে নিয়ে থাকতেন। দরজা করা, ভোগের বোধহয় জল আনতে গেছে। দরজা খোলা, গেলাম, মশারিটা তুলে বলে, বরুণদা আপনি আমাকে বিয়ে করবেন? মানে এটা একদম মানে আচানক আপনি একদম, মানে কোনো প্রেম নয়, কিছু কোনো ফিলিংস নয়, আগে থেকে কিছু নয়, ওই যে সারা রাত ভেবেছি। দিয়ে বলে, বরুণদা আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, কি বলছো তুমি জানো কি বলছো? আমি কি বলছি আমি জানি না, আপনি আমাকে বিয়ে করবেন কিনা বলুন। তুমি জানো আমি ঠিক সময় বিয়ে করলে তোমার মতো মেয়ে হতো আমার, আমি সব জানি, আপনি আমাকে বিয়ে করবেন সেটা বলুন। বললো তোমাকে বিয়ে করলে আমি হাতে চাঁদ পাবো, কিন্তু তুমি কি পাবে? একদমই তাই। বললো যে আমি বললাম আমি কি পাবো সেটা পরের কথা, আপনি আমাকে বিয়ে করবেন কিনা। সে বললে উঠলো, উঠে চোখ দিয়ে না এখান দিয়ে জল পড়ছে, ওনার জল পড়ছে, এটা শুনে তারপরে আমি চোখের জল মুছিয়ে দিলাম। ওই অবস্থায় ট্যাক্সি ডাকালাম, তখন তো এমনি কালো হলুদ ট্যাক্সি ছিল, ওই ট্যাক্সি এনে ট্যাক্সিতে উঠলাম, ওনাকে নিয়ে ওনার দিদির বাড়ি, ছর্দির বাড়ি বালিগঞ্জ, ওখানে গেলাম। গিয়ে বললাম আমরা বিয়ে করবো। ছর্দি তো এরকম ছর্দি আগে থেকে তাকে চিনতেন আপনাকে? না, ছর্দিকে আমি কোনো নিজে, আচ্ছা ওই ফার্স্ট টাইম অরুণবাবু আমাকে নিয়ে গেছে, পরিচয় করে দিয়েছে যে ছর্দি দেখ এই মেয়েটা কি বলছে, এই বলছে যে কি বলছো তুমি? হ্যাঁ, উনি একদম একা, আমার ভালো লাগছে না, উনি আমাদের নিজ হাতে তৈরি করেছেন, আর কি কেউ নেই, আমি ওকে বিয়ে করতে চাই। নিয়ে অজিত গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, মানে যত বড় বড় সাহিত্যিক ছিল তারা সবাই ছিল। ভাবো ওই একটুখানি সময়ের মধ্যে সবাইকে ল্যান্ড ফোনে ফোন করে ডেকেছে কালীঘাটে, ডেকে বিয়ে হয়েছে।
আমাকে একটা পাতলা বেনারসি দিয়েছিল, সে দাম কত 300-400 টাকা হবে, যাই হোক সে নিয়ে একটা ব্লাউজ কিনে দিল নীল রঙে, ওর সঙ্গে ম্যাচ করা কিনে দিল। ওখানে বিয়ে হলো, বিয়ে হয়ে বাড়িতে এলাম, বাড়িতে এসে বউ ভাতে কী খেলাম জানো? বেগুন ভাজা রুটি। বেগুন, এটা কিন্তু মাস্ট করবে, বেগুন ভাজা রুটি বউ ভাতে খাবার খেলাম। তাহলে আপনি এক প্রকার নিজের ভালো খারাপ না ভেবেই মানে এই অসুস্থ মানুষটার পাশে দাঁড়িয়েছিলেন। এবং তো এই বিয়ের পর মানে চতুরঙ্গে আর কি কি নাটক আপনার সেই সময় ভীষণ মানে জনপ্রিয় হলো? আমার চতুরঙ্গে তখন ওই যে বদন্তের বজ্জাতি, সে তো করছেন বাবু বাবু সন্ন্যাসী তরবারি, ওখানে ডাউন ট্রেন, এগুলোও কি পড়া? হ্যাঁ, ডাউন ট্রেন, পঞ্চি, সব করা ওগুলো। তারপরে চতুরঙ্গটা ভেঙে ইন্দ্রসভা হলো। ইন্দ্রসভার সময় তখন করলাম স্বর্ণভিলা, চরিত্রহীন, তারপরে স্বর্ণভিলা, চরিত্রহীন, তারা আরও আছে, আরও অনেক করে করেছি। দশমিকের ছবি দেখলো একটু আগে, দশমিক। এই যখন চতুরঙ্গ বা ইন্দ্রসভাতে করছেন আপনি থিয়েটার, তখন মানে থিয়েটারের আর কোন কোন স্টলওয়ার্ডের সঙ্গে আপনি কাজ করেন ছন্দা চ্যাটার্জি ছাড়া? ছন্দা চ্যাটার্জি, সন্তু মুখোপাধ্যায়, স্বরূপ দত্ত, নন্দিনী মালিয়া, কল্যাণী মণ্ডল, মঞ্জু দে মানে বিরাট, বুঝতে পেরে, মঞ্জু দে, বিপ্লব চট্টোপাধ্যায়, গৌতম দেব মারা গেছে, বিমল দেব, মানে কেউ বাকি নেই, শেখর কি বলে, শেখর চ্যাটার্জি, এরকম প্রচুর তখন এসছে বরুণবাবুর কাছে। এইটা হয়ে যাওয়ার পর তখন কি হলো, ওইটা আমরা আচ্ছা প্রথমে এই বিয়ে হওয়ার পর কিন্তু আমার বাড়ির লোকেও মেনে নেয়নি, আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি। আমার মেয়ে হওয়ার পর সব সম্পর্ক হয়েছে। আমার মাম্মান হওয়ার পর সম্পর্ক হয়েছে। এবং আপনার দাদারা তো মানে ভয়ঙ্কর লেভেলের এস্টাবলিশ, মানে বাবার বাইরে। সেই ফ্যামিলির মেয়ে, আর সবচেয়ে ভাই বোন, 6 ভাই 6 বোন, সবার ছোট আমি। সবার মধ্যে যথেষ্ট মানে আন্তরিকতা এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। বাপ, সে আমি এভাবে বিয়ে করলাম, মানে কেউ মেনে নিতে পারে। দাদারা নিশ্চয়ই খুব আঘাত পেয়েছিল আপনার? সাংঘাতিক, ভাবতে পারবে না। তারপর বোনবোন না আছে পয়সা, না চাল চুলো, কিছুই আর আমাকে সোনার চামচ রূপোর চামচে মানুষ করেছে ওরা। বাবাও এত প্রতিষ্ঠিত, দাদারাও এত, সেই ফ্যামিলির মেয়ে এখানে এসেছি, সেই জন্য সেই। তো এবার যাত্রার ব্যাপারটায় আসি। না, যাত্রা কেন, এই তারপরে 1975 সালে বিয়ে হলো আমাদের। হ্যাঁ, বিয়ে তো বললেন। হ্যাঁ। তো তার এবার এই যাত্রায় আসার আগে আপনি দূরদর্শনেও কিছু কাজ করে নিয়েছেন। দূরদর্শনে অনেকগুলো, রথের রশ্মি থেকে আরম্ভ করে মদন হাজি থেকে অনেকগুলো করেছি। তার মানে রুমা দাশগুপ্ত যদি যাত্রায় নাও আসতো, থিয়েটার এবং মানে টেলিভিশনের ক্ষেত্রে একজন পরিচিত মুখ, এবং তখন আপনার যথেষ্ট নাম ডাক, এবং ফিল্মও করেছি কিছু। হ্যাঁ, মানে যাত্রায় আসার আগে বোধহয় আপনি দুটো ফিল্মেও কাজ করেছিলেন। তো আপনার যাত্রার সংযোগটা কি সেই প্রবোধ বন্ধু অধিকারী এবং সুজন চন্দ্রই করলো? সুজন চন্দ্র না, প্রবোধ বন্ধু অধিকারী। তখন ওই রবীন্দ্রনাথের সে নাম নিশ্চয়ই এটা শুনবে, পুরুষের ভূমিকা আমি অভিনয় করলাম। আচ্ছা, রবীন্দ্রনাথের সে, রবীন্দ্র সদনে, সেটাতে একদম তোলপাড় হয়ে গেল সারা কলকাতা সারা তোলপাড় হয়ে গেল। রবীন্দ্রনাথের সে পুরুষের ভূমিকা, রুমা দাশগুপ্ত, সেটা নিয়ে গেল টিভিতে। সেটা মানে ওলট পালট হয়ে গেল কলকাতা শহর একদম। মানে এটা আপনার একটা বিখ্যাত কাজ। এইটা দেখে নট্য কোম্পানি বর্দা, মাখনলাল নট্য বললো আমার একটা মাইয়া চাই, সেই মায়াটা আমি বিষ্ণুপ্রিয়া করাবো, শ্রী চৈতন্য মহাপ্রভু করার কথা। কারণ সে বছরে হয়েছিল কথাটা, কিন্তু পরে আর চৈতন্যটা হয়। বেলাদি করবেন চৈতন্য, এভাবে কথা হয়েছে। আচ্ছা, বেলাদি চৈতন্য, আমি বিষ্ণুপ্রিয়া, মানে ফুলস্থূল ওইটা নিয়ে হয়েছিল প্রবোধ বন্ধু অধিকারী। এবং উনি যখন আসেন বরুণবাবুর কাছে, এবং পাবলিসিটি হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য নামে। হ্যাঁ, এবং যে প্রবোধদা যে বরুণবাবুর কাছে এসছেন, এসে যে বলছেন যে বরুণবাবু আপনার স্ত্রীকে আমার চাই। হ্যাঁ, আমার স্ত্রীকে চাই মানে হ্যাঁ, আপনার স্ত্রীকে চাই, মাখনলাল নট্য চাই, নট্য কোম্পানি
আপনার তো বুঝতে পারছেন এটাও তো দরকার, টাকাটাও দরকার, আর ওকে খুব পছন্দ হয়েছে, সে দেখে ওকে বিষ্ণুপ্রিয়া করাবে। মানে বর্দা দেখেছিলেন এটা? হ্যাঁ নিশ্চয়ই দেখেছিলেন, আমি তো তখন জানি না, নিশ্চয়ই দেখেছেন, নাহলে কেন না বলবেন? একদমই তাই, এবং বেলা সরকারের ক্ষেত্রেও তাই, উনি থিয়েটার দেখতে গেছিলেন ইনস্টিটিউটে। তখন বললেন যে ও তো গান জানে না, বিষ্ণুপ্রিয়া তো গান দরকার, একদম বলছি যে ও গান হয়ে যাবে। আমি তারপরে নিয়ে গেল আমাকে বরুণবাবু নিয়ে গেল, নিজের পরে আমি বললাম আমি তো গান জানি না, হয়ে যাবো ঠিক হয়ে যাব। মানে এইটা মানে বরুণ দাশগুপ্তই আপনাকে হরচন্দ্র মল্লিক স্ট্রিটে নিয়ে গেলেন নাট্য কোম্পানির বাড়িতে? প্রবোধ বন্দ্য অধিকারী ওখানে ছিলেন। আচ্ছা, বরুণবাবু এখান থেকে মাখনলাল নট্ট আপনাকে কি কি জিজ্ঞাসা করলেন ফার্স্ট ইন্টারভিউটা, মানে ফার্স্ট মিটিংটা? কিচ্ছু জিজ্ঞেস করলেন না, শুধুই বললো, প্রথমেই বললো তুমি করছো, তুমি বিষ্ণুপ্রিয়া করবা। আমি যে গান জানি না, ও হয়ে যাব কিছু চিন্তা নেই, হয়ে যাবে। তুল্লা কইবান, তুল্লা ওইটা আইবা। পরে, ওইটা হচ্ছে যখন রিহার্সাল শুরু আচ্ছা হচ্ছে তখন এখন না, মানে বীজ মন্ত্র। হ্যাঁ এটা হচ্ছে তারপরে ওইটা কোনো কারণে হলো না, হওয়ার পরে কি হলো, কাগজে ভৈরব বাবু লিখছিলেন না, শ্রীচৈতন্য, সত্যপ্রকাশ দত্ত, হ্যাঁ। তারপরে ওটা না, ভৈরবদা না, তারপরে হলো কাগজের ফুল, সত্যপ্রকাশ দত্ত। ওটা লেখার পরে উনি আমাকে বললেন আইভি চরিত্রটা দিলেন, মানে সারা পশ্চিমবঙ্গের তুফান যাকে বলে, প্রথম বছরেই জয় জয়কার, প্রথম বছর গিয়ে শ্রেষ্ঠ অভিনেত্রী, গিয়ে সাংঘাতিক, মানে আমার কাছে নাট্য কোম্পানি হচ্ছে মন্দির, যেন বিশ্বাস করো মন্দির, ওখানে না আসলে বোধহয় আমি এই ফেম। এবং সূচনাটাও তো ভয়ঙ্কর ভাবে হলো না, ভয়ঙ্কর ভাবে নাট্য কোম্পানি, শেষটাও সাংঘাতিক ভাবে হয়েছে আর সূচনাটাও সাংঘাতিক ভাবে হয়েছে। এই থেকে চললো 3 বছর ওখানে, তারপরে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একের পর এক। এই 3 বছর যে নাট্য কোম্পানিতে রইলেন তার মধ্যে মানে 3 বছরই বিগ প্রোডাকশন আপনি কাজ করলেন। বিগ প্রোডাকশন, কুবেরের পাশা, কাগজের ফুল, গঙ্গাপুত্র ভীষ্ম, রাত্রির তপস্যা। তারপরে সবচেয়ে বড় কথা কি, আমি ইয়েও করেছি, শ্রীজয়সু মা এবং নটি বিনোদিনী, ওটা তো মাঝপথে আর কি, মানে হ্যাঁ, কারণ নটি বিনোদিনী তখনও বেলা সরকার কিছু শো করতেন, তখন আমি করেছি। দেবী সুলতানেরও বোধহয় কিছু শোতে আপনি? না, দেবী সুলতানার করেন, এই দুটো ক্ষুদিত হারেম, ক্ষুদিতারাম করেছি, ক্ষুদিতারামটা অনেকটা মানে ভালো চলেছিল, ওটা করেছি। তারপরে চলে এলাম। না, এখানে একটা কথা আমার বলার আছে, গঙ্গাপুত্র ভীষ্মতে আপনি সত্যবতী করেছিলেন, তখন হচ্ছে শেখর গাঙ্গুলির ডিরেকশন। হ্যাঁ, তো এই গঙ্গাপুত্র ভীষ্ম নাট্য কোম্পানির এবং সমগ্র যাত্রা জগতের একটা পায়োনিয়ার একটা প্রোডাকশন। তো এই গঙ্গাপুত্র ভীষ্মের সঙ্গে জুড়ে থাকার অভিজ্ঞতা আপনার কেমন, বা ওই যে দুজন লেজেন্ডের যে ওই অভিনয়, দর্শকের সামনে তাদের যে ডেলিভারি, সেই ব্যাপারগুলো আপনি জুনিয়র হিসেবে আমি ভাবতে পারতাম না। শেখর দা, মানে শেখর দা, বেলাদি, কার কথা বলবো, তরুণ কুমার, দেবগোপাল দা, মানে মদন কুমার, দীপেন চ্যাটার্জি, মানে একটা, এবং তারা দেবীর কথাও বলতে হবে, তারা দেবী গঙ্গা যখন করে আসতেন, ওরকম কালো ভদ্রমহিলা, খোকন বিশ্বাস, মানে কাকে ছেড়ে কাকে বলবো বলো, কাকে ছেড়ে কাকে বলবো। মনে আছে সত্যবতীর সংলাপ? একটা মনে আছে, শেখর দাকে যখন বলতাম যে তুই আমায় কথা দে যে আজ থেকে কোনো নারী দিকে তুই তাকাবি না, তখন যে আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করতো, বিরাট সংলাপ, হাততালি, আজ থেকে সমস্ত জগতের রমণী জননী আমার, ওই জায়গাটা একটু মনে আছে। আর খুব একটা অনেক ছোট তখন না, এখন মনে 70+ মনে আছে। তারপরে দেখো আমার ডিরেকশনে কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম হয়েছে, সুপার ডুপার হিট। সেটা আপনি পরে করলেন এবং দিল্লিতেও বোধহয় আপনি ওটা করেছিলেন, সুপার ডুপার হিট। তো এই তখন এই যে প্রোডাকশনটা গঙ্গাপুত্র ভীষ্ম, কত লোক হতো আপনার আইডিয়া নাট্য কোম্পানিকে দেখার জন্য? 20,000, 25,000, প্যান্ডেল খুলে ফুলে, মানে কি তখন তো সেল, তখন তো কোনো কোনো ব্যাপারই নেই, ফ্রি তো কোনোদিন করিনি, কোনোদিন না। এবং আসাম কাছাড়ে তো ব্যাপকভাবে আপনাদের, ত্রিপুরা সমস্ত জায়গায় ভাবা যায় না, 20-25,000 একটা মানে লোক, মানে নাট্য কোম্পানি মানে কিছুই না, এটা হবেই। নাট্যর অ্যানাউন্সমেন্ট, আমরা ঢুকলাম, কিলবিল লোক আসছে, কাগজের ফুল, ডবল শো, হ্যাঁ, ইয়ে কি বলে, আমার কাগজের ফুল ডবল শো করেছি, গঙ্গাপুত্র শো ডবল শো করেছি।
মানে এটা আপনার জীবনের একটা বিশাল অভিজ্ঞতা নট্য কোম্পানিতে কাজ বিশাল করা। বিশাল তো নট্য কোম্পানি থেকে আপনি 1983 সিজনে আপনি বেরিয়ে বেরিয়ে গেলেন, গেলাম। তরুণ কুমার আপনার সাথে, আপনারা দুজনা রয়্যাল বীণাপানিতে গেলেন, রয়্যাল বিহাবারে কৃষ্ণপুত্র শাম্ব। শাম্ব। তো কৃষ্ণপুত্র শাম্বও তো বেশ ভালোই খুব একটা ভালো, ইয়ে ভালো, করেছিল, এবং একদম মানে আপনার আমাদের- চরিত্রটা বলো নীলাক্ষী বা এরকম কিছু একটা এরকম নাম ছিল আপনার চরিত্রের, কৃষ্ণপুত্র ওরকমই শাম্ব, হবে। নীলাক্ষী বোধহয়, নীলাক্ষী, হ্যাঁ নীলাক্ষী, হ্যাঁ জাম্বুবতী আর নীলাক্ষী। হ্যাঁ, জাম্বুবতী নীলাক্ষী গো, চরিত্রে হ্যাঁ। আপনি করেছিলেন। তো ওর সঙ্গে আরেকটা পালা ছিল তপস্যা, তপস্যা তরবারি বা সামথিং, তপস্যা তরবারি। আর তার পরের বছর প্রণয় পিপাসা। উফ, কি অসাধারণ প্রোডাকশন গো, কি অসাধারণ প্রোডাকশন বাবা। এবং সেখানে আপনি শাকিরউদ্দিন খান সাহেবের সুরে আপনি গান গেয়েছেন। তো একটু ফেসবুকে মাঝে মাঝে দেয়, আমি দেখলাম। না, ওটা তো আমিই দিই গানটার সাথে। তুমি দাও? ওটা আর কে দেবে, কে জানে যে ওটা আছে। হ্যাঁ, আচ্ছা, তাই আমি ভাবি এটা কি। আপনার ছবির সাথে গানটা তো আমিই দিয়েছিলাম। ও আচ্ছা এই আচ্ছা তো বসো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, কি অসাধারণ প্রোডাকশনটা। তো ওই যে 2 বছর আপনি তরুণ কুমারের সাথে বেরিয়ে এলেন বা একটা সাময়িক জুটি আপনাদের তৈরি হলো, তো ওই 2 বছরের সেল কেমন হয়েছিল, যা মানে ওই 2 বছরের ভালো। production? তরুণের তো একটা বিরাট নাম ছিল না, বিরাট নাম। গুরুমুখরা করার পরে তরুণ একটা মানে তখন তরুণ কুমার একটা ফেনোমেনা, একদম খুব খুব। এবং কাদের তখন বিপরীতে কাজ করে। আমি তো তখন নতুন একদম, আমার তো সেই ফেমটা নেই। না, একদমই তাই। একদম নেই। এবং উনি হ্যাঁ, যে ফেমটা হ্যাঁ, পেয়েছে বা বীণা দাশগুপ্তার বীণা- বিপরীতে বিশাল ব্যাপার ভাবা যায় একটা। না। সেই জন্য ভালোই হয়েছে। তো এই তারপর থেকে আমি টপে একদম। হ্যাঁ, মানে এই 2 বছর তারপরে তরুণ কুমার আবার ব্যাক করলেন, Back করে আপনি আমরা এবার নিজের মতন নিজের, স্টার্ট করলেন। একদম। তো তারপর থেকে আবার কোন কোন দলে আপনি শুরু করলেন কাজ? ওইখান থেকে তারপরে ওখান থেকে অপ্সরা বোধহয়। অপ্সরা, তারপর শিল্পী তীর্থ। হ্যাঁ, অপ্সরার পরে শিল্পী তীর্থ, শিল্পী তীর্থের পরে আবার অপ্সরা, অপ্সরার পরে ডি মুখার্জি, ডি মুখার্জি 3 শিল্পী বছর, তীর্থে বলে 2 বছর কাজ করলেন পরপর নাকি? পরপর 2 বছর, আর 3 বছর ডি মুখার্জি। তো যে শিল্পী তীর্থে জ্যোৎস্না দত্ত ছেড়ে যাওয়ার পরে একটু নড়বড়ে ভাবে, হ্যাঁ। হ্যাঁ, সন্ধ্যা রায়কে নিয়ে হলো, হ্যাঁ। সঞ্জিতা মুখার্জিকে নিয়ে হলো 2 বছর, তারপর আপনি গেলেন এবং জয়শ্রী মুখার্জি আপনার সাথে হ্যাঁ, করলেন। হ্যাঁ, এই 2 বছরই দুজনেই ছিলেন 2 আপনারা। বছর ওখানে সতীর থাকার অকাল পরে- মৃত্যু, সতীর অকাল মৃত্যু, রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী। আর তারপরে গেলাম 3 বছর ডি মুখার্জি, শিল্পী তীর্থ থেকে। শিল্পী তীর্থ বেরিয়ে গেলেন ডি মুখার্জি। মানে ডি মুখার্জি নাম শুনেছেন? হ্যাঁ, ধনঞ্জয় মুখার্জি, হ্যাঁ, বসুন্ধরা যাত্রা সমাজ। হ্যাঁ, শিল্পী বন্দনায় হ্যাঁ, গেলাম, শিল্পী বন্দনা, তারপরে বসুন্ধরা। ওখানে কি কি পালা করলেন? ওখানে শ্মশান হলো বাসর, সুপার ডুপার হিট। আজ এটার ক্যাসেটও আছে। 250 যাত্রাপালা, 250 শ্মশান হলো বাসর। 250 ভাবা যায় বলো? তো এগুলোও তো শিল্পীর একটা নিশ্চয়ই ক্রেডিট না? ভাবা যায়, মানে ভাবতে পারবে না কি অবস্থা। বাবুর ঘরে বেদিনী, শ্মশান হলো বর্ষ, ঘরের লোকে কাঁদছে, মানে তুমি ভাবতে পারবে না ঘরের লোকে কাঁদছে কি অবস্থা। ভৈরবদার, এগুলো সব ভৈরবদার, সব ভৈরবদার। ভৈরব, তারপরে ভৈরবদা আমার জন্য যা লিখেছে, আমার জন্য আজকে আমি যেখানে, এখানের জন্য ভৈরবদা দায়ী। নট্য আমাকে ফেম দিয়েছে, মানে রুমা দাশগুপ্ত, প্রতিষ্ঠাটা দিয়েছে। ভৈরবদা আমার কলম দিয়েছে। ভৈরবদা যে আমার জন্য করেছে না, লিখেছে না, আজকে আমি যেখানে। মানে ভৈরব গঙ্গোপাধ্যায়ের ক্যারিয়ার বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে লাস্ট যে 3 জন নায়িকাকে উনি সেই অর্থে ফেম দিয়ে গেছেন, এক আপনি, লতা দেশাই এবং কাকলি চৌধুরী। এটাতেই মানে একদম ওনার মানে শেষ ইয়ে। তাও লতাকে সেই পর্যায়ে কিন্তু দেয়নি, দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই 4-5টা পালার জন্য মানে উনি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন। আমি মিথ্যে বলবো না। কাকুলিদের ব্যাপারটাই বেশি। আমার আর কাকুলিরটা হ্যাঁ। মানে সাংঘাতিক। আমার 12 পালা, কাকুলির বোধহয় ওরকমই। আপনার উত্তরণের পরের জায়গাটা কাকুলিদের উত্তরণটা। একদম একদম একদম। তো এই মোটামুটি 90 সাল পর্যন্ত বসুন্ধরা, শিল্পী লোক এইগুলোতে আপনি হ্যাঁ। করলেন। মানে 98 পর্যন্ত তো পাগলের মতো। 90 সালে মানে 90-91 এই সময়টা কোন 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 দলে কাজ করেছেন আর কি? আমি না খুব বেশি দলে কাজ করিনি, কিন্তু আমি যেখানে যেতাম 3-4 বছরের নিচে বেরোতে পারতাম না। সত্যি মানে সরতে দিত না। আমাকে দিত না। যেমন তপনদা, মানে কি নাম, নবরঞ্জন অপেরা, মহানায়ক তখন। হ্যাঁ, আমাকে নিয়ে একটা দল করলো, অগ্নিবীণা আচ্ছা। অপেরা 4 বছর এরকম। মানে যেখানে যেতাম 3-4 বছরের নিচে কিন্তু আমি বেরোতাম, মানে ময়লা মানুষ বলে একটা পালা করেছিলেন আপনি অপসরাতে। অপসরা অপেরা। আর সুপ্রিয়া দেবীর সাথে এই অপসরার কথা বলতে সুপ্রিয়া দেবীর কথাটা এলো। সুপ্রিয়া এই কাটার বাসর, কাটার বাসরে আপনি সুপ্রিয়া দেবীর সঙ্গে কাজ করতেন। এই লেজেন্ডের সাথে কাজ করার অভিজ্ঞতা কেন, আপনার সাথে সম্পর্ক কেমন ছিল? খুব খুব ভালো, খুব ভালো। এই শোনো, বেশি কথা বলবে না। এটা যদি আমি আগে আসতাম না, ওই যে গুরু শুয়ে আছে তোমার দেয়ালে,
ও তোমাকে বার করে দিয়ে আমাকে নিত, মারবো ধরে তোকে, আমি তোকে ধরে মারবো। সুপ্রিয়া দেবীর হাতে রান্না খেয়েছেন? প্রতিদিন মানে যে তো কদিন, মানে রান্না যেমন রন্ধন পটিয়সী, সেরকম খাওয়ানো, মানে প্রতিদিন কিছু না কিছু রান্না করে নিয়ে আসবে গাড়িতে। আর ওর গাড়ি আলাদা, আমাদের গাড়ি আলাদা। ও পুরো দিন একা যাবে না, ও একটা জায়গায় দাঁড় করাবো, তুই চলে আমার কাছে, আমার কাছে চলে না, আমাকে চলে আয়। ওর গাড়িতে আমার চলে যেতে হবে। কাটার বাসর তো সিজন ফুলফিল করতে পারেনি বোধহয়, মানে করেছিল কিন্তু বসুমতীতে একটা লেখা রক্তের ডাক, বেরিয়েছিল। না 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 না, পুরো সিজন হয়েছিল? পুরো সিজন হয়েছে রক্তের ডাক। তাহলে ওটা বোধহয় 5 কাঠার কিষানি যেটা উনি পরে করেছিলেন, ওটা এটা ভৈরব বাপের, সেটা ভৈরব বাপের 5 কাঠা কৃষানি, ওইটা করতে পারিনি। তাহলে মানে এই ধরুন শ্মশান হলো বাসর বা তার পরবর্তী সময়ে 1990 থেকে 2000 সাল, এই সময় পর্বের মধ্যে আপনার মানে বিখ্যাত পালাগুলোকে, যেগুলো রুমা দাশগুপ্তকে মানে সেই লেভেলের একটা জনপ্রিয়, শ্মশান হলো বাসর, ঘরের লক্ষ্মী কাছে, সাদা সিঁড়ির বধূ, তারপরে ময়লা মানুষটাও কি ময়লা মানুষ, তারপরে কাগজি ফুল তো আগে বলে দিয়েছি, এগুলো তো আগে হয়ে গেছে। তারপরে স্বামী হত্যার প্রতিশোধ, তারপরে রক্ত দিয়ে রাখি বন্ধন, ওই বইটা যা হয়েছে না, ঐতিহাসিক কিন্তু পুরো সামাজিক। আচ্ছা, তপন কুমার, স্বামী হত্যার প্রতিশোধেরও কিন্তু রেকর্ড আছে, ইউটিউবে আছে ওটা, তাই না? হ্যাঁ, রেকর্ডটা আছে। আমাদের সময় ভিডিও নেই, যেন সব অডিও। তো এই যে ধরুন আপনি 81-এ যাত্রায় এলেন, 2026 পর্যন্ত আপনি যাত্রায় সংগ্রাম করে গেলেন। আমি সংগ্রাম কথাটাই বলবো, 100 বার। হ্যাঁ, কারণ জায়গাটা ধরে রাখতে গেলে তো 2010-এর পর থেকে আপনি তো মানে মানে কি বলবো, নায়িকা বা সেই ব্যাপারটা থেকে তো আপনি সরে এসেছেন, তাই তো? 100 বার। হ্যাঁ, তো তারপরে এই যে ক্যারেক্টার আর্টিস্টে যে সংগ্রাম মানুষের, এবং কারণ একজন যে টপ নায়িকা থাকে, বা এই যে আপনি ধরুন বীণা দাশগুপ্তা, জ্যোৎস্না দত্ত, বেলা সরকার বা রুমা দাশগুপ্ত, কাকলি চৌধুরী, যার কথাই বলি না কেন, তো নায়িকা চরিত্র থেকে সরে দাঁড়ালে তাদের কিন্তু একটা মানসিক যাতনা অবশ্যই আসে। এবং তারপরেও আপনি এতটা দিন কেন বলছি, আমি টপেই ছিলাম, ওরাও টপেই আছে, কিন্তু আমার ক্যারেক্টারটা সে মেইন ছিল, তো মেইন ক্যারেক্টারটা তো আমার নায়িকা না হতে পারে, কিন্তু মেইন চরিত্র। সেজন্যই প্রথমে বৌদির পরে মা হলাম। হ্যাঁ, তো এইটা তুমি ভাববে অভিজিৎ, যে এই যে ফেম থাকতে থাকতে সরে আসা, অবশ্যই এটা দরকার, এই লোভ অনেকে ফেলে দিতে পারে না। ওটা আমি লিখেছিলাম যে আপনি খুব উপযুক্ত সময়ে সরে দাঁড়িয়েছেন। আমি যে এইভাবে চলে এসেছি না, এতে যে কত সম্মান পেয়েছি তুমি ভাবতে পারবে না। কত লোক আমাকে ফোন করে, একদম ঠিক টাইমে আপনি সরে দাঁড়িয়েছেন, কারণ এরপরে হলে ব্যাপারটা আর ইয়ে হয়ে যেত। তুমি বলো না বেলাদি যদি আজকে সম্ভব না। এই যে এত বছর যাত্রা করলেন, তো যাত্রা করতে গিয়ে কি বিচিত্র অভিজ্ঞতা আপনার হলো? অনেক রকমের অভিজ্ঞতা তো হয়েছে, বিভিন্ন ধরনের, তো সেই রকম কয়েকটা অভিজ্ঞতার কথা যদি বলেন। একটা যেন আমার খুব মনের ভিতরে এখনো আছে, সেটা হচ্ছে একটা অসহায় একটা লোক, আমি যখন নেমে আসছি, আমি এটা কোন বছরের দলে বলে দিচ্ছি তোমাকে, এটা হচ্ছে হয় সাদা সিঁড়ির বধূ, অথবা কাগজের ফুল, দুটো যে কোনো একটা, আমার ঠিক মনে পড়ছে না, হয় কাগজের ফুল বা সাদা সিঁড়ির বধূ। একটা ব্যাগ, ওই নাইলনের ব্যাগ থাকে না, ব্যাগের মধ্যে একটা এইখানে ধুতি পরা গ্রাম্য ভদ্রলোক এসে গেটের কাছে দাঁড়িয়ে আছে, খোঁচা দাঁড়িয়ে এরকম করা। আমি যখন নেমে আসছি, কত ছোট আমি তখন নেমে আসছি, আমার হাত, মা তোমাকে আমি একটা জিনিস দেবো, নেবে মা? হ্যাঁ নিশ্চয়ই বলো তোমার অভিনয় দেখে আমি পাগল হয়ে গেছি মা, খুব ভালো অভিনয় করেছো, এটুকু বাচ্চা মেয়ে মা, কি ভালো অভিনয় করেছো, আমি একটা জিনিস দেবো, নেবে? নিশ্চয়ই নেবো। উনি ব্যাগটা, ওই অত বড় ব্যাগ, তার মধ্যে থেকে 5 টাকা ওই লাইনের ব্যাগ থেকে বার করলো, যে টাকা নোট, 5 টাকার নোট, সবুজ রঙের, ওইটা বার করে বলে, মা এটা রাখো। আমার না চোখ দিয়ে ধাচা করে জল ফুটে গেছিল, এখনো কোথাও কান্না পাচ্ছে, ওটা দেখে। ওটা আমার কাছে 5 কোটি টাকার দাম। সে টাকাটা নিয়ে আপনি অনেকদিন যত্ন করে রেখেছেন। 5 কোটি টাকা, অবশ্যই 5 কোটি টাকা। ওটা এই স্মারকগুলোর তো কোনো ব্যাখ্যা হয় না, বা কোনো মূল্য দিয়ে এগুলোকে কেনা যায় হয় না, কোনো মূল্য। এটা আমি টাকার মালা পেয়েছি, আমি যে নট্য কোম্পানিতে গিনি পেয়েছি, মানে আমি কি পাইনি জীবনের,
কি পাইনি আমি। বড়দা কটা গিনি দিয়েছিল 2 বছরে? না, একটা করে সবাইকে, প্রতি বছর একটা করে দিত না, যে একটা পেয়েছে সে একটা, আবার পরের বছর অন্য কাউকে। আচ্ছা 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 আচ্ছা। মানে একজনকে দুটো, তার মানে আপনি অত শর্ট টাইমের মধ্যে গিনিটা পেয়ে গেছেন। এরকম। মানে অদ্ভুত ব্যাপার, কি কি পাইনি বলো, টাকার মালা থেকে শুরু করে রূপোর জিনিস থেকে শুরু করে সব তো পেয়েছেন নায়কদের কাছ থেকে অভিনয় দেখে, কিন্তু ওই 5 টাকাটা না আমার 5 কোটি টাকা, ওটা আমি। আর এমনি কোনো যাত্রা করতে গিয়ে কোনো বিশৃঙ্খলা, প্যান্ডেল লুট হয়েছে বা ডাকাত পড়েছে গাড়িতে, সেই ধরনের কিছু ঘটনা? ডাকাত লালগড়ে, বাবা ওটার বলো না, সবাইকে বলে বলে পাগল হয়ে গেছি সবাই জেনে। হ্যাঁ সেটা জানে, সেটা আপনি অন্য অনেক ইয়েতে বলেছেন। আপনি এই মানে এই প্যান্ডেল লুট বা বিশৃঙ্খলার ব্যাপারটা একটু বলুন, যে ডবল ট্রিপল লোক চলে এসেছে, সামলাতে পারা যাচ্ছে না। কাকদ্বীপে হয়েছে, কাকদ্বীপে মানে এত লোক হয়ে গেছে, এত লোক ভাবতে পারবে না, মানে আমি তো ভয় পেয়ে গেছি কি হবে। অগ্নিসাক্ষী সিঁদুর, আমি, সুবীর, কালিদাস গাঙ্গুলি। কালিদাস গাঙ্গুলির নাম শুনেছো নিশ্চয়ই? বাবা, থিয়েটারের লেজেন্ড। হ্যাঁ, আমি সুবীর চ্যাটার্জি, কালিদাস গাঙ্গুলি। সীমারাই বা সীমারাই ছিল, হ্যাঁ, সেকেন্ড পজিশনে। মানে তখন তো সেলে, তখন তো ফ্রি করে না। এবার তো প্যান্ডেল ফ্যান্ডেল খুলে লোক ঢুকে, মানে হুলস্থুলু কাণ্ড, জানো তো। আর তখন তো এত 150 টাকা 200 টাকা টিকিট না, তখন 50 টাকা 30 টাকা 40 টাকা এরকম টিকিট। সেই ভাবতে পারবে না তুমি, কি বলবো তোমাকে, ঢুকতে দিচ্ছিল না বলে পুরো আগুন ধরিয়ে দিল, পুরো আগুন ধরিয়ে দিল একদম। আমাদের পুরো শো করতে পারলাম না, একদম নিয়ে স্কুল বাড়ি স্টেটও লুটপাট হয়ে গেল একদম সব পুরো। এরকম প্রায় হয়েছে, প্রায়। কাগজের ফুল, নট্য কোম্পানি, একদম ওই গরুর গাড়ি, তখন তো গরুর গাড়িতে আসছে, একটা বাচ্চা চাপা পড়ে গেল। এত লোক, এত বললাম না 20-25 হাজার টাকা। মানে নট্য কোম্পানির শো হবে, রক্তপাত হবে না, এটা কোনোদিন হয়নি। বাটানগরে এত লোক ভাবতে পারবে না কত লোক, আমার আন্দাজ নেই 30-40 কোম্পানির সাবেকি আসর, এই যে পুরো গুলি চলেছে, এত বিশৃঙ্খলা। তার মানে একজন শিল্পীর জীবনে শুধু তো অভিনয় নয়, তার সাথে আনুষঙ্গিক এই জিনিসগুলো অনেকটা বড় একটা জায়গা রাখে। তো এত বছরের যাত্রার জীবনে আপনি কোন কোন কিংবদন্তি শিল্পীর সাথে অভিনয় করলেন? নট্য কোম্পানিতে সবাই ধরতে গেলে বিখ্যাত, সবাই বিখ্যাত। বেলা সরকার, তরুণ কুমার, দেবগোপাল ব্যানার্জি, আগেই তো সব অনেকগুলো করে নিয়েছি, সব করে নিয়েছি। এবং তারপরে নট্য কোম্পানি ছাড়ার পর আমি তো না, আপনি টপ, কিন্তু তার সঙ্গে এই যে কালিদাস গাঙ্গুলির কথা বললেন, যাত্রায় অনেক কটা পালাতে করেছেন। সুবীর আছে, কালিদাস গাঙ্গুলি আছে, তারপরে সুপ্রিয়া দেবী তো বাবা উনি আছেন। তারপরে আপনি ওই ঘরের লক্ষ্মী কাজে অঞ্জনা ব্যানার্জির নাম শুনেছেন? অঞ্জনা, আপনি কনকলতার সাথেও কাজ করেছিলেন? না, একটাতে করেছিলেন বোধহয় কনকলতা চ্যাটার্জির সাথে। কোনটা করেছি বলো তো? এবারে মানে 3 জন বিখ্যাত অভিনেত্রীর সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করব, তাদের ব্যাপারে আপনার অভিমত বলবেন, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল বা সেই ব্যাপারটা বলবেন। প্রথমে জ্যোৎস্না দত্ত। জ্যোৎস্নাদের সঙ্গে না আমার সেরকম কোনো পরিচয় ছিল না, কারণ আমি তো একদম অনেক নিচে, অনেক পরে গেছি, তো অনেক পরে গেছি। একবার পালা দেখার অভিজ্ঞতা আমি বলছি তোমাকে, একবার দেখা হয়েছিল উড়িষ্যা বালেশ্বর, সে মাঠ আছে না, ফুটবল মাঠ নাকি স্টেডিয়াম, ওখানে শো করছি, সেলের শো। স্বপনদার আগের দিন, না স্বপনদার আগের দিন, স্বপন কুমার স্বামী স্ত্রীর শেষ দেখা না কি দেখা বলো, ওই পতিপত্নী পরিবার, জানি না, মানে লাস্ট স্বপন কুমার জ্যোৎস্না দত্ত তো, হ্যাঁ পতিপত্নী পরিবার, ওটা ওখানে একবার দেখা হয়েছে। তা মৌখিক, মানে কিরকম জানো, প্রণাম করেছি, আশীর্বাদ করেছেন, এরকম আর কি, সেরকম ভাবে পরিচয় হয়, একদম শেষ সময় গেছি আমি, ওইটা দেখা হয়েছে। আর ওনার পালা দেখার অভিজ্ঞতা, ওনার পালা ওইটা খুব কষ্ট, মর্মান্তিক, ওটা আমি বলতে পারবো না, যেন এত ভালো অভিনেত্রী। মানে কোন পালা দেখেছিলেন? আমি দেখেছিলাম গুরুদাস ধারার, উনি মহাজ্যোতি সদনে, মানে গুরুদাস ধারা মহাজ্যোতি সদনে ও সাথীরে বলে একটা গান গিয়ে উনি ঢুকছিলেন। এটা কি নট্য কোম্পানি ছাড়ার পর? হ্যাঁ, অনেক পর, একদম শেষ সময়, বললাম না আমার সঙ্গে সেরকম। তখন বলছিল কি, এটা বলা ঠিক হবে না, এডিট করে দেবে, এই ছোট হাতি নাভ,
এটা আমাকে খুব হ্যাঁ কষ্ট না দিয়েছে। এটা তো শেষের দিকটা খুব মানে যন্ত্রণাদায়ক, খুব খুব কষ্টকর, খুব। এটা যে ওনার কি ওনার ও যে- সিদ্ধান্তটা একটু আগে নেওয়া উচিত ছিল হ্যাঁ, 85 নাগাদ। এইটাই আমার আমার হ্যাঁ। কথা, এইটাই আমার কথা। এইটা শোনার কারণ আগে যেত। এটা কেন বলেছে কারণ তখনও তো উনি লিড করে যাচ্ছেন এবং নায়িকা এবং জুনিয়র যারা তাদেরকে বলছে, এই যারা জুনিয়র ওনার সেকেন্ড লিডে থাকতো তাদেরকেই তো লোকে বলতো এদেরকে কেন করাচ্ছেন না, ওনাকে কেন করাচ্ছেন। এটা ঠিক না। হ্যাঁ, তো এটা কিন্তু এবারে কত বড় মাপের অভিনেত্রী। এবার আপনার প্রিয় বিনাদির কথা বলুন। ও প্রচন্ড ভালোবাসতো। এখানে শুতাম জানো, এখানে আমি, এখানে বিনা। মানে সুযোগ পেলে আপনার বাড়ি চলে আসতো? একদম সুযোগ পেলেই হলো। রাতে 2টো, দরজা খোল, দরজা খোল, দরজা খোল শিগগির, আমি চলে এসেছি। আর যাতে তো নিচে, চল আজকে একসঙ্গে থাকবো আমরা দুজনে। বললাম না, এখানে আমি, এখানে ও, দুজন ঘুমোতাম এই ঘাটে। এই খাটে। এবং আমরা ওর বাড়িতে নিয়ে চলে যেত। হঠাৎ মনে হলো যে ছোটদা, তখন আমার ছোটদা বেঁচে ছিল, ছোটদা রুমাকে নিয়ে চলে গেলাম, নিয়ে চলে গেলাম। কি যে ভালোবাসতো আমাকে। মানে কি লেভেলের অভিনেত্রী, কিন্তু কতটা সরল, কতটা মানে বাচ্চাদের মতো তার বাল খিললো, তাই না? ভীষণ ভালোবাসতো গো। এবং আপনাদের তো বোধহয় একসাথে কাজ করারও একটা কথা হয়েছিল। এখানে বসে ফোন করছে সমীর দাকে, সমীর সেন, সমীর সেনকে এখানে বসে ফোন করছে, সমীর সামনের বছর আমাকে আর রুমাকে নাও। ওরে বাবা কি বলছেন, আমি তো ধন্য হয়ে যাব। তাহলে আমি এখনই নামটা ঠিক করে দিই, মা ও মেয়ে। না মা ও মেয়ে না, এইটা আবার ব্যাপার আছে না, এইগুলো ব্যাপারে মা মেয়ে না, দুই বোন, দুই বোন, দুই বোন ভালো লাগবে, মা ও মেয়েটা অনেক বেশি ক্যাচি হবে। না না না, মা ও মেয়ে হবে না, মা করবে না। দুই বোন। এটা নিয়েও কথা হয়েছে এখানে বসে। খুব ওনার অভিনয় দেখার অভিজ্ঞতা কেমন আপনার? উনি না, আমি তোমাকে সত্যি কথা বলছি, মানুষ হিসেবে তো ভীষণ ভালো। খুব আমাকে এবং উনি নাকি খুব মানে মজার মানুষ ছিলেন, মানে এমনই আর কি মারতেন, মানে ওটা ভাবা যায় না যে বিনোদ দাসগুপ্তকে ওরকম সিরিয়াস। ওনার গান তো তুমি বুঝতেই পারছো, মানে ভাবাই যায় না। সে ওনার গান নিয়ে কিছু বলার অধিকারই নেই আমাদের। অধিকারই নেই বলার। কিন্তু আমার মতে যদি আমি ওনাকে সত্যি ভালোবাসি, মন থেকে ভালোবাসি, মন থেকে শ্রদ্ধা করি, তাইলে বলবো ওনার অভিনয়ের থেকে বেলা সরকার অভিনয় অনেক বেশি উচ্চমার্গের। যেটা সত্যি সেটা স্বীকার করতেই হবে। একদমই তাই। যেটা স্বীকার করতেই হবে না, যেটা বিনাদি অসাধারণ, কিন্তু বেলাদির অভিনয়ের কোনো তুলনা হয় না, মানে ওই ডিটেলিং গুলো কোনো তুলনা হবে না। আমি নাট্য কোম্পানিতে পর্দা ছিঁড়ে ওনার হাঁটা চলা, ওনার কথা বলা, কোন মাইক থেকে কোন মাইকে কীভাবে যায়, জীবনে প্রথম যাত্রা কিভাবে যায়, কিভাবে ডেলিভারি দিচ্ছে, সমস্ত দেখতাম। তার মানে ওনার সিন। তার মানে এখনকার ছেলেমেয়েরা করবে না না, না না, এখন সবাই সবকিছু জানে, কেউ করবে না, কেউ না। তাহলে রুমা দাশগুপ্তার যাত্রা অভিনয় শৈলীর মধ্যে বেলা সরকারের প্রভাব অনেকটা আছে। এটা তো এটা সবাই বলে, এটা যেন কেন আমি জানি না, এটা কেন বলে। কারণ ওই যে আপনি বলেন পর্দা ফাঁকা করে আপনি দেখেছেন, তো সেইটা তো শিক্ষা আপনার কাছে। মানে 8 মাস শো করেছি আমরা, 8 মাসের মধ্যে 6 মাস তো দেখেছি। 8 মাস না, প্রায় 10 মাস, কারণ নট্য কোম্পানি তো না, আমি 8 মাস ফাঁকাতেও বসে থাকতো না, সকালবেলা আমরা রিহার্সাল করতাম পরের বছরের নতুন বই, আর দুপুরবেলা করতাম সে বছরের পালা, সেটা করতাম। সেই জন্য আমি ওই 8 মাস যখন 6 মাস তো দেখেছি প্রতিদিন কি করতো, কিভাবে হাঁটছে, কিভাবে একটা মাইক থেকে একটা মাইকে যাচ্ছে, কিভাবে সংলাপটা থ্রো করছে, কিভাবে করছে। মানে আমি কিছু টিপস কি ওনার থেকে পেয়েছেন সরাসরি, বা উনি আমাকে মেকআপের ক্ষেত্রে? বা উনি ওই মেকআপ করে দিতেন, চোখ আঁকা, লিপস্টিক, তারপরে রুজ দেওয়া, সব উনি করতেন, চোখের শেড দেওয়া উনি শিখিয়েছে, উনি নিজে করে দিতেন। তুই বস এখানে, আমি করে দিচ্ছি। এটাও তো আপনার অনেক বড় প্রাপ্তি। মানে উনি তখন মেগা স্টার নট্য কোম্পানিতে, বেলা সরকার মানে আগুন ধরিয়ে দেবে, আর দেখতে না পেলে আগুন ধরিয়ে দেবে লোকে। সাংঘাতিক। আমি ওই প্রথম দেখেছি বেলাদিকে ছোঁয়ার জন্য লোক দৌড়তো, আমাকে দেখার জন্য, আমাকে ছোঁয়ার জন্য লোক দৌড়তো। তখন আমি ভাবতাম যে তাই তো হয়, আমি তো নিজে চোখে বেলাদিকে দেখেছি, আমার জন্য এটা করে। পর্দা ছিঁড়ে ফেলছে জানো, আমার সঙ্গে শ্মশানুলা বসলে যারা অভিনয় করছে, এখনও যদি বেঁচে থাকে জিজ্ঞেস করো, পর্দা ছিঁড়ে ফেলছে। একবার ডালিয়াকে দেখবো, একবার ডালিয়াকে দেখান আমরা চলে যাব, একবার ডালিয়াকে দেখান আমরা চলে যাব। রুমা দাশগুপ্ত তখন একটা ক্রেজ। তাই আমি ভাবতাম তখন যে আমি তো নিজের চোখে দেখেছি বেলা দেখে যে একটু ছবি বলে কিরকম করতো, তাহলে আমার জন্য এরকম করছে, তাহলে কি আমি এরকম হতে পারছি। কি সত্যি, কত অভিজ্ঞতা।
তো আপনার সেই অর্থে তো কোনো জুটি আপনার তৈরি হয়নি কোনো নায়কের না, সাথে, না। তো মানে ছোট ছোট রেঞ্জে আপনি অনেক নায়কের সাথে কাজ করেছেন। তরুণ কুমারকে যদি আমি প্রথম ধরি, তারপরে আর কার কার সাথে আপনি মানে কাজ করলেন? সুবীর ছিল, তারপরে নয়ন ছিল, বিশ্বজিৎ ছিল, বিশ্বজিৎ দত্ত, হ্যাঁ কুমার নয়ন অরুণ ছিল, মুখার্জির সাথেও বোধহয় কাজ করেছেন। বকায়দা ছিল, পুষ্পেন্দু বিটন পুষ্পেন্দু ছিল, সুকেন্দু দা ভিলেন ছিলেন, আমার বিপরীতে না, ভিলেন ছিলেন। তারপরে আরও আছে, দাঁড়াও, সতীন্দ্র ভট্টাচার্য, সতীন্দ্র ফিল্মের, সুপ্রিয়া দেবীর সাথেই তো। হ্যাঁ আমার হিরো ছিল, মানে বেনজিরও হিরো, আমার বেনজির স্বামী আমার হিরো, ট্রায়াঙ্গুলার লাভ আর কি। রক্তের ডাকে মলয় মুখার্জি নাম শুনেছো? মলয় দেওয়া ছিল। এটা কোন মলয়? রূপা মুখার্জি, মলয় মুখার্জি? হ্যাঁ, সব জায়গায়। তো আপনার মতে মানে আপনার শ্রেষ্ঠ 5টা যাত্রাপালা বা কি, যেটা আপনি এক কথায় এই 5টা যাত্রাপালা আপনার শ্রেষ্ঠ কাজ সারা জীবনে? ওই যে বললাম আমি, কাগজের ফুল, সাদাশীত বধূ, ঘরের লোকে কাঁদছে, শ্মশান হলো বাসর, অগ্নিসাক্ষী সিঁদুর, ওইটা অগ্নিসাক্ষী সিঁদুর দুর্ধর্ষ, প্রণয় পিপাসা, মানে প্রথম 5-এর মধ্যে এগুলো থাকবে। হ্যাঁ, গঙ্গাপুত্র ভীষ্ম, মানে 10টা রাখতেই হবে তোমাকে, 10টা রাখতে, 5টাতে সে কুলাবে না। 5টাতে কুলাবে না। আর এই ধরুন যাত্রায় যখন আপনি প্রতিষ্ঠিত বা তারপর অন্যান্য মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা কি, যখন যাত্রায় রুমা দাশগুপ্ত একটা ইয়ে, তারপরে কোনো অসুবিধা আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। না, অন্যান্য মাধ্যমে কি কাজ করেছেন পরে আর সেটা? সিরিয়াল করেছি, টিভিতে নাটক করেছি, ফিল্মে করেছি, অসুবিধা হয়নি আমার কোনো। তারপরে এই যে ধরুন বীণা দাশগুপ্ত যাত্রা প্রহরী তৈরি করলেন, এবং তারপর ওনার বীণা দাশগুপ্ত তৈরি করেনি, তৈরি করেছি ইন্দ্র লাহিড়ী। কিন্তু উনি তো মেন নিয়ে এটা তখন ছিল না সাথে। না 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 না, তুমি জানো না সেই জন্য। প্রথমে হচ্ছে ইন্দ্র লাহিড়ী, গৌতম সাধুকা, তপন গাঙ্গুলি, এরা ছিল আগে, সবার আগে। এরা করার পরে তখন বললো, তখন বীণাদি তখন টপ লেভেলে একদম বিরাট ব্যাপার, তখন বললো সেক্রেটারিটা একজনকে করতে হবে। তখন তপন গাঙ্গুলি আর ইন্দ্র লাহিড়ী সেক্রেটারি ছিল, গৌতম সাধুকা ছিল প্রেসিডেন্ট। আচ্ছা, এরা ছিল। তারপরে ওটাকে ভেঙে দিয়ে করা হলো বীণা দাশগুপ্ত, তপন গাঙ্গুলি সেক্রেটারি। জ্যোৎস্না দত্তকে বোধহয় সভাপতি বা কিছু সামথিং। না, একবার ভেবেছিল, করা হয়নি, পরে একবারে কয়েকটা মাসের জন্য করা হয়েছিল। আর ইন্দ্র লাহিড়ী প্রেসিডেন্ট হলো। এইটি চলছিল। এটা চলতে 87-এ, 86-এ আরম্ভ হলো, 85-86-এ আরম্ভ হলো। এটা 98-এর দিকে বন্ধ হয়ে গেল। না, 98 বলে ভুল হবে, 97-এর দিকে বন্ধ হয়ে গেল। তখন একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেল, এই টাকা পয়সা মালিকরা দিচ্ছে না, এই করছে না, ওই করছে না, প্রশাসনিক ব্যাপারগুলো সব সমস্ত গন্ডগোল হয়ে যাচ্ছে। তখন কি করা যাবে, তখন সমীর সেন, শিবু পাল, এরা গৌতম সাধুকা, ইন্দ্র লাহিড়ী, এরা আমাকে ফোন করলো, বললো তোকে সেক্রেটারি হতে হবে। পাগল নাকি, আমি সব বুঝি, আমি সব জানি না, তোকে করতে হবে। তারপর একদিন মিটিং হলো, আমাকে হতে হবে, আমি পারবো না, ভোট আসছে করতে হবে। তো বীণাদিকে হারিয়ে আমি হলাম, সেক্রেটারি হলাম। সেই যে আমি 2000 থেকে মানে 18 বছর পুরো এক নাগারে 18 বছর সেক্রেটারি ছিলাম। সমস্ত শিল্পীর সুখ দুঃখের কথা 18 বছর ধরে আপনাকে শুনতে হয়েছে। এবং আমি গিয়ে টাকা আদায় করেছি, চিৎপুরে গিয়ে। কত অভিযোগ 18 বছরে আপনার কাছে এসেছে? ওরে বাপ রে বাপ। এবং আমি সবচেয়ে বড় কথা, আমাদের তখন এসি ঘরও ছিল না, একদম ওই যাত্রা মঞ্চও পাইনি, কিছু না। প্রথম তো বোধহয় টুলু দাসের ওখানে শুরু হয়েছিল। ঠেলে হেঁটে মালিকদের ঘরে গিয়ে টেবিল চাপড়ে টাকা আদায় করেছি। এই রুমা দাশগুপ্ত, তখন কি ফেম আমার। কিন্তু আমি গাড়ি নিয়ে যাইনি, কিন্তু আমি হেঁটে গেছি। মিনারবাবদি গাড়ি ছেড়ে দাও সব, এবার সব একসঙ্গে চলো। মিনারবা থেকে হেঁটে সমস্ত যারা
চিঠি পেয়েছি যাদের যাদের সমস্ত ইয়েতে গেছি, অফিস ঘরে গেছি, গিয়ে টেবিল চাপড়ে টাকা দিতে হবে, আজ যতক্ষণ না দেবে আমি বসে থাকবো। সত্যি কত দায়িত্ব পালন করেছেন আপনি। তো এইবার শেষের দিকের কিছু পালার কথা বলুন, মানে এই ছাড়ার আগে 10-15 বছর, 2010 থেকে 2026 এর মধ্যে যেগুলো আপনার খুব মানে খুব ভালো আর কি ইয়ে করেছে, মানে শেষের দিকে আর কি, মানে সবচাইতে যেগুলো আমার হিট, মানে লাস্টের দিকে বলছি। গঙ্গাপুত্র ভীষ্ম, রানী রাসমণি, চোখের জলের প্রতীক, সুপার ডুপার হিট, চোখের জলের প্রতীক, কুমার সঞ্জু, বনপলাশির বাগদি ছেলে, তারপরে এদিকে হচ্ছে মা এক মন্দির, আমি রাম রহিমের মা, মানে যেগুলো সুপার সুপার হিট সেগুলো কয়েকটা হয়েছে। তো বর্তমান যাত্রা যেভাবে চলছে এটা সম্পর্কে এই বরিষ্ঠ অভিনেত্রী নির্দেশিকা রুমা দাশগুপ্তের অভিমত কি? যাত্রা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে আপনি ছাড়লেন? যাত্রা যেখানে দাঁড়িয়ে আছে আমার তো মনে হয় মাঝখানে প্রত্যেক মানুষেরই তো একটা অসুস্থ শরীর থাকে, অসুস্থ হয় শরীর, যাত্রা একটু অসুস্থ হয়ে পড়েছিল, সত্যিই অসুস্থ হয়ে পড়েছিল, যেখানে ভালো নাটক ছিল না, ভালো শিল্পী ছিল না, ভালো গান ছিল না, যার জন্য যাত্রাকে সেই মতো দর্শকরাও নিতে পারছিল না। কিন্তু তারপরে করোনা আসার পর থেকে, মানে চলে যাওয়ার পর থেকে যাত্রা কিন্তু আবার একটা অন্য মাত্রা খুঁজে পেয়েছে। হ্যাঁ, যেটা আমার মনে হচ্ছে এই বছরের প্রোডাকশনগুলো সম্পর্কে যতটুকু যা আমি অ্যানালিসিস করলাম, তো দলগুলো এবং মালিকরা কিন্তু ভাবছে নতুনত্ব কিছু করার, নতুনত্ব কিছু করার, এবং নতুন নতুন অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরাও এসছে যাত্রায়। নতুন ছেলেমেয়েদের অনেক অনেক ছেলেটা খুব ভালো, তারপরে ওই সুদীপ্ত বলে যে ছেলেটা, আরেকটা আছে তাপস, ভিলেন করে তাপস, মৌসুমী বলে, তাপস সে তো কসবার্গের মনীষ মিত্রের দলের থিয়েটারের ছেলে, তারপরে মৌসুমী, তারপরে মোহিনী, প্রদীপ কুমার। ও মোহিনী মানে সত্যি মানে দেখার মতন নাচের স্টেপ যে অত টু দা পয়েন্ট কেউ করতে পারে যাত্রায়, মানে এটা আমার ধারণা ছিল না, এত সুন্দর নাচের স্টেপগুলো করেছে, মানে বোঝাই যাচ্ছে ওস্তাদ একদম। তারপরে অরূপ ব্যানার্জি, সত্যি খুব, সঞ্জু কুমার সঞ্জু, এরা এখন, তার মানে এই যে নতুন যে ব্যাচটা যারা বিগত 5 বছরে যাদের উত্থানটা ঘটলো, তো তাদের নিয়ে আপনি যথেষ্ট আশাবাদী যে যাত্রার ব্যাটনটা আপনি ছেড়ে দিয়ে গেলেন তো এরা আপনাদের সেই লেগাসিটা বহন করে নিয়ে যাবে? ওরা করবে। আপনার এবার কিছু ব্যক্তিগত প্রশ্ন, আপনার কিছু শ্রেষ্ঠ এটা বলুন, যেমন ধরুন ফিল্মের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে বা যাত্রার ক্ষেত্রে তো কিছু তো মানুষের থাকে খুব প্রিয় একটা জিনিস থাকে, প্রিয় খাবার দাবার থাকে, প্রিয় পোশাক থাকে, তো সেরকম কিছু যদি আপনি মানে বলেন, যেটা গানের ক্ষেত্রেই বলুন ফার্স্টে, যে কোন গায়ক গায়িকা আপনার সব থেকে ফেভারিট, বাংলা না হিন্দি? যে কোনো, মানে বাংলা হিন্দি। মান্না দে, সন্ধ্যা মুখার্জি। আর অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে বাংলাটাই বলুন, হিন্দিটা দরকার নেই। আচ্ছা, স্বর্ণযুগে স্বর্ণযুগে তো প্রচুর আছে। স্বর্ণযুগে আমার যেমন সাবিত্রী, সুপ্রিয়া, সুচিত্রা, তিনজনকেই। আর নায়কদের মধ্যে একজন উত্তম কুমার, সৌমিত্র ভীষণ ভালো। আর যাত্রায় মানে নায়কদের মধ্যে হয়তো স্বর্ণযুগে, হ্যাঁ মানে এই 2000 সাল পর্যন্ত আর কি, স্বর্ণযুগের থেকে তো হ্যাঁ স্বর্ণযুগে শেখর গাঙ্গুলি, স্বপন কুমার। আপনি তো ওদের ওই ভিডিওগুলোতে কাজও করেছেন। স্বপন কুমার, মাইকেলেও কাজ করেছেন আপনি? হ্যাঁ, মাইকেলে কাজ করেছি। শান্তি গোপালের সঙ্গে আমি কাজ করিনি, কিন্তু আমি ভিডিও দেখেছি। মাইকেলের ভিডিও আছে কিন্তু ইউটিউবে দেওয়া আছে, ওটা আমি দেখি না, আমাকে আমি পাঠাবো আপনাকে লিংকটা। তো আপনার যাত্রা জীবনের মোটামুটি সবকিছুই শুনলাম। এতদিনের একটা জীবন তো 1 ঘন্টায় শোনা সম্ভব নয়। হ্যাঁ, তার জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় বইটা লিখেছে আপনার আসরে বাসরে রুমা দাশগুপ্ত। এটা পড়লে আমরা আরও বিস্তারিত রুমা দাশগুপ্তের জীবনটা জানতে পারবো, যাত্রার জীবনটা। তো এবারে বলুন, এই যে এতদিন যাত্রা করলেন, কি পুরস্কার বা সম্মান পেলেন? কোনো আক্ষেপ কি আপনার আছে? তো সেই ব্যাপারে যদি প্রচুর পেয়েছি, প্রথম আসরেই শ্রেষ্ঠ অভিনেত্রী প্রচুর পেয়েছি, আর কিছু দরকার নেই, এত পেয়েছি, বিশ্বাস করো, মন থেকে বলছি, এটা এত পেয়েছি না ভাবতে পারছি। যাত্রার লেজেন্ডরা যে কেন্দ্রীয় স্তরে সম্মান পেল না, এটা নিয়ে আমার খুব আক্ষেপ, প্রচন্ড আক্ষেপ, বিশ্বাস করো। এখনো কয়েকজন তো আছে যাদের পাওয়া উচিত। কি বলছো তুমি?
আজকে যদি শেখর দা, শান্তি গোপাল এরা বেঁচে থাকতেন, তারা তো চলে না গেছে। না বলছি তারা বেঁচে থাকতেন, মরণোত্তর চাইলেও তাদেরকে দেওয়া উচিত না? অবশ্যই। আমার এটা নিয়ে খুব আফসোস, খুব, মানে এটা কোথায় একটা কমিউনিকেট আমি করার জানি জায়গা। না, আমি তো সেটাই ভাবি যে কে কে করতে পারে এটা কমিউনিকেশন, কে বিভাস করতে গুপ্তা পারে? পেল না, জ্যোৎস্না দত্ত পেল না, কেউ স্বপন না। কুমার, শান্তি গোপাল, এটা হতে পারে বলো তুমি? এটা হতে এখনো পারে? যারা বেঁচে আছেন বেলা সরকার আর নির্মল কুমার সব থেকে এলিজেবল। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমার এইটা নিয়ে খুব আক্ষেপ যে এটা কেন হচ্ছে না, সবাই পাচ্ছে, আমরা পাচ্ছি না। নাটক থেকে ভারতবর্ষের সমস্ত লোকনাট্যের ক্ষেত্র থেকেই কিন্তু কেন্দ্রীয় পুরস্কার পায়। সমস্ত, আরে তুমি বাউল থেকে যাচ্ছে, তুমি ঝুমুর নাচ থেকে যাচ্ছে, তো যাত্রা থেকে নিচ্ছে না, এটা কত অসম্মান বলো তো। কোথাও বোধহয় আমাদের একটা মানে লিঙ্কেজে খামতি থেকে সেটা যাচ্ছে। কোথায়, কে 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 আছে সে, এটাই আমি বুঝতে পারছি না। এটা একটা যদি ধরিয়ে কেউ দিত আমাকে। আসলে দেখুন, মানে এটা অন এয়ার বলা ঠিক হবে কিনা আমি জানি না, মানে আপনাদের জগতের মানুষের মানে এই মানে কোঅর্ডিনেশনটার মধ্যেই একটু গন্ডগোল আছে, ঠিকই বলেছো তুমি। কারণ আপনাদের কথাটা আপনাদেরকেই বলতে হবে একদম। তো একদম শেষে আমরা চলে এসেছি। তো আপনার কাছে আমার একটা আবদার, সেটা হচ্ছে একটু অভিনয়ের কিছু আর একটা গান দিয়ে আমরা আজকের এই আলাপচারিতা শেষ করব। মানে বাংলা বেসিক গান হোক বা ফিল্মের কোনো গান হোক, ঠিক আছে, সেটাও চলবে, বাট যাত্রাটা প্রথম প্রেফারেন্স। যাত্রাটা মনে নেই, কি যেন, কি ভগবান জানে, প্রণয় দিবস একটা মনে নেই, কিচ্ছু মনে নেই। এবার শুনে শুনে তো মনে করি কিচ্ছু মনে নেই আমার। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। খুব সুন্দর, বাপরে, হবে না তো ভালোই হলো। এবার একটা ছোট একটা ডায়লগ কিছু। ভুলে গেলি খোকা, সেই ছোট্টবেলার কথা ভুলে গেলি, যখন তোর জ্বর হতো, মাথায় জলপট্টি দিয়ে বসে থাকতাম, সারা রাত ঘুমোতে পারতাম না। কখন কখন আমার খোকার জ্বর কমবে? খিদে চালায় যখন চটপট করতে, যখন আমার আঁচল ধরে টানাটানি করতে, আমি তখন বুঝে যেতাম রে খোকা, তোর খিদে পেয়েছে। যখন দুধ খাওয়াতাম, কত নিশ্চিন্তে মধুর টান দিতে। ভুলে গেলি খোকা, এত তাড়াতাড়ি ভুলে গেলি মাকে। একবারের জন্য মনে পড়ে না মাকে তোর? একবার ফিরে আয় খোকা, একবার মায়ের মুখে ফিরে আয় খোকা। আমি যে তোকে ছেড়ে থাকতে পারছি না খোকা, ফিরে আয় খোকা, ফিরে আয়, ফিরে অসাধারণ, বাপরে। তাহলে আপনার মানে ফ্যামিলি, মানে আপনার মেয়ে, এই আপনার মেয়ে, জামাই, নাতি। আচ্ছা, ওনার কি কলকাতাতেই থাকেন? ওরা 16 আনা বাঙালি ওদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা কথা বললাম যাত্রা জগতের কিংবদন্তি অভিনেত্রী রুমা দাশগুপ্তার সঙ্গে। এবারে আমি অভিজিৎ বলছি পক্ষ থেকে দিদিকে ছোট্ট একটা উপহার এবং আমার তরফ থেকে শ্রদ্ধার্ঘ। তো প্রথমে উত্তরীয় দিয়ে আমি আপনাকে সম্মান জানাচ্ছি।
আশীর্বাদ করুন একদম। যেন এভাবেই কাজ করতে পারি, আপনাদের কথা তুলে তুমি আমার ধরতে পারি। সন্তান, অনেক বড় হবে। এটা অনেক কালনার বড় মাখা হবে। সন্দেশ, ওরে বাবা, কালনার বিখ্যাত মিষ্টি আপনার জন্য। ওরে বাবা, নায়িকারা সবসময় ফুল ভালোবাসে। এটা আপনার জন্য একটা বিশেষ উপহার। এটা খুলে দেখবো না? হ্যাঁ, এই তো খুলবেন, এবার এগুলো রাখুন এদিকে, এবার আমরা এটা ওরে বাবা, ওরে বাবা, কি সুন্দর, এটা কি সুন্দর। আহা। রবি দাসের তোলা এবং ওনারই এডিট করা একদম ইয়েটা, উনি সমস্ত কারিকুরি করেছে। তো সেই ছবিটা এটা রবি দাসের বাড়ি থেকে আমি উদ্ধার করেছি। শেষ সাথে সানাই, পছন্দ হয়েছে? ওহ, দারুণ দারুণ দারুণ। তো দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক দিন আপনার সময় আমি চেয়েছি, বাট অনেক দিন পর, প্রায় 1.5-2 বছর পর আপনার হ্যাঁ, এতদিন পর আপনার সঙ্গে বসার আমার সৌভাগ্য হলো। তো এই স্বল্প পরিসরে আপনি যতটুকু আমাদের সঙ্গে শেয়ার করলেন আমার দর্শকদের জন্য, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুস্থ এবং নিরোগ থাকুন এবং যাত্রার সঙ্গে যুক্ত থাকুন। আপনি ছেড়ে দিয়েছেন আমি জানি, কিন্তু যাত্রার সঙ্গে যুক্ত থাকুন এইভাবে। কারণ শিল্পী তো শিল্প সৃষ্টি ছাড়া তো সে একদমই, বাঁচতে পারে না। একদমই। তো কিছুটা যুক্ত থাকুন বা কিছুটা অবসরে থাকুন, সবই ঠিক আছে। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো অতিথির সঙ্গে। নমস্কার, ভালো থাকবেন। তুমি ভালো থেকো।